নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল আন্তর্জাতিক স্তরে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। আরও যদি স্পেসিফিক্যালি বলি, দক্ষিণ এশিয়ার পলিটিক্সে কাল এমন দুটো মিটিং হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার ব্যক্তিগত অভিমত। তবে তার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করি, যারা এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল ভিডিওস করে রাখবেন। কারণ জিও পলিটিক্যাল ভিডিও যেভাবে আমরা বিশ্লেষণ করি, আপনারা হয়তো অনেক কম চ্যানেলেই সেরকম ধারণা খুঁজে পান। যাই হোক, এবার আসল কথায় ফিরি। কালকে চীনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করেছে ভারতবর্ষ। একটি সংবাদপত্রে সে খবর যখন সামনে এসছে, তখন নিঃসন্দেহে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার যে পলিটিক্যাল সারফেসের যে সকল রাজনৈতিক দেশগুলো আছে, তাদের মধ্যে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে আসছে। কালকে চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি মিটিং করেন। কেন এই মিটিং, এবং এই মিটিংয়ের ফলে বাংলাদেশ বা মোহাম্মদ ইউনূস সরকার ঠিক কোথায় বিপাকে পড়তে পারে, তা কিন্তু আমি এই ভিডিওয়ে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস ক্যামেরার সামনে দাবি করেছিলেন বাংলাদেশ নাকি আসিয়ানের সদস্য হতে চায়। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার 10টা দেশকে নিয়ে যে সংগঠন গঠন হয়েছে, সেই আসিয়ানের সদস্য হতে চায় মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। এবার আসিয়ানের সদস্য কেন হতে চায়, সেই প্রশ্ন আগে আপনাদের একটু বলে দিই। আসিয়ানের সদস্য হলে তারা ব্যবসা বাণিজ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার একাধিক জায়গায় সমষ্টিগতভাবে কিছু সুযোগ সুবিধা পেতে পারে। কিন্তু আসিয়ানের সদস্য কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী মোহাম্মদ ইউনূস হতে পারেন? নিঃসন্দেহে নয়। কারণ বাংলাদেশের এই সামরিক রেঞ্জের পরিধি এতটাই ছোট যা আসিয়ানে ঢোকার মতো জায়গা কিন্তু দেয় না। কিছু ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে পারলে ব্যাপারটা হতো। তখন মোহাম্মদ ইউনূস কি করেন? মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যে মিটিং হয়েছিল, যে সভা হয়েছিল, ঠিক সেখানে সার্কের একটি মিটিং অর্গানাইজ করার চেষ্টা করেছিলেন। সেই মিটিংয়ে তিনি পাকিস্তানকে ডাকেন, শ্রীলঙ্কাকে ডাকেন, কিন্তু সার্কের মিটিং ভারতবর্ষ ছাড়া কোনোভাবেই হওয়া সম্ভব ছিল না। জয়শঙ্কর পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন তারা সার্কের মিটিং করতে কিন্তু আমেরিকা সেবার যাননি। আমেরিকা গেছিল শুধুমাত্র অন্য ধরনের কিছু কাজ। আপনারা জানেন আমেরিকায় যে সভা হয়েছিল, ইউএন এর কাউন্সিল হয়েছিল, সেই মিটিং অ্যাটেন্ড করতে জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী গেছিলেন। তাই ইউনূস বারংবার করে চাইছেন দক্ষিণ এশিয়ায় এই পলিটিক্যাল সারফেসে নিজেদের ওজন বাড়াতে। কিন্তু ওজন বাড়াতে চাইলেই তো বাড়ানো যায় না। ওজন বাড়ানোর জন্য প্রয়োজন আছে দেশের সামরিক শক্তিকে উন্নত করা, ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধি করা, আইন শৃঙ্খলাকে সুশৃঙ্খল করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করা। কিন্তু এই প্রভাবশালী এতগুলো বিষয় বা তত্ত্বে ইউনূস সরকার যে অনেকটাই পিছিয়ে আছে, এমনকি পাকিস্তানের জিডিপির থেকেও যে ইউনূস সরকারের জিডিপি ক্রমশ পিছনের দিকে যাচ্ছে, তা একাধিক পরিসংখ্যান কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। আমাদের পরিসংখ্যানের কথা বাদ দিন, আইএমএফ কিছুদিন আগে ইউনূস সরকারকে সরাসরি বলেছিল 8 মাসের মধ্যে বাংলাদেশের এই মূল্যবৃদ্ধি আরও চরমে জায়গায় যাবে যদি বাংলাদেশ ইন্টারনাল ট্রেড এবং এক্সটার্নাল ট্রেডের উপর গুরুত্ব না দেয়। তাই মোহাম্মদ ইউনূস কিন্তু সার্কের সেই মিটিং কোনোভাবেই করতে পারেনি আমেরিকার মাটিতে। এবার জয়শঙ্কর যখন এই মোহাম্মদ ইউনূসের পাতা ফাঁদে পা দিলেন না, অর্থাৎ এই সার্কের মিটিং অ্যাটেন্ড করলেন না, তখন মোহাম্মদ ইউনূস কিন্তু চীনকে পাশে নেওয়ার চেষ্টা করলেন। জয়শঙ্কর কেন সার্কের মিটিং অ্যাটেন্ড করলেন না? কারণ তারা পরিষ্কারভাবে জানিয়েছিল যে মিটিংয়ে পাকিস্তান থাকবে সে মিটিংয়ে ভারতবর্ষ কিন্তু কোনোভাবেই পার্টিসিপেট করবে না। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু এই সার্কের মিটিংয়ে ভারত বাংলাদেশের সমর্থন পেয়েছিল। ভারত কিন্তু প্রথম থেকেই বলে এসছে কোনো সন্ত্রাসবাদী দেশের সঙ্গে ভারতবর্ষ অফিসিয়ালি কোনো সরকারি মিটিংয়ে যাবেই না। ইউএন কাউন্সিল বা বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে কথাবার্তা হবে, সেটা আলাদা ব্যাপার। তখন কিন্তু এই বাংলাদেশ ভারতবর্ষকে সমর্থন করেছিল। কিন্তু আজকের এই বাংলাদেশ নিশ্চিতভাবেই ভারতবর্ষকে সমর্থন করবে না। উল্টে তারা মৌলবাদী আগ্রাসী শক্তিগুলোর দিকে ঝুঁকতে শুরু করেছে। তার জন্য কিন্তু ভারতবর্ষ অত্যন্ত সুকৌশলে এই সার্কের মিটিং থেকে বেরিয়ে আসে। তার জন্য মোহাম্মদ ইউনূস পরবর্তীকালে ভারতবর্ষের এই চক্রান্ত বা এই ভারতবর্ষের যে এই বাংলাদেশ বিরোধী মনোভাব ধরে নিয়ে কিন্তু আসিয়ানের মিটিংয়ে বাংলাদেশ ঢোকার চেষ্টা একটা করবে, এরকম কিন্তু একটা প্রবণতা সৃষ্টি করে আন্তর্জাতিক স্তরে। তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলতে শুরু করেন যে বাংলাদেশ এবার আসিয়ানের সদস্য হতে চায়, তার জন্য তারা মালয়েশিয়ার হেল্প নিচ্ছে। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মোহাম্মদ ইউনূস নিজে যাবেন এবং আসিয়ানের সদস্য হলে বাংলাদেশ অন্য লেভেলে আন্তর্জাতিক স্তরে যেতে চাইবে।
এই ধরনের একটা কিন্তু গুজব বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে যায় যে মোহাম্মদ ইউনূস ডেসপারেটলি যেভাবে আসিয়ানের সদস্য হতে চাইছেন, হয়তো আসিয়ানের সদস্য তিনি হতে পারবেন। কিন্তু পরিস্থিতিটা শেষ এক মাসে আরো খারাপ জায়গায় চলে যায় যখন ব্রিক্স সম্মেলনে চীন, রাশিয়া এবং ভারতবর্ষ একই সারিতে এসে পৌঁছায় এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বদলে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হন। তখন মোহাম্মদ ইউনূস বুঝে যান আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে প্রভাব এবং মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক নেতা হওয়ার যে ইচ্ছা, তা কোনোটাই পূরণ হচ্ছে না। তিনি একটা শেষ চেষ্টা করলেন কিছুদিন আগে। কি করলেন? তিনি তাদের যে বিমান বাহিনীর সেনা, বিমান বাহিনীর যে সর্বময় কর্তা, তাকে চীনে পাঠালেন। অনেকে প্রশ্ন করলেন চীনের সঙ্গে তো ভারতের একাধিক এই সকল সামরিক আদান প্রদানের সম্পর্ক আছে, কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশের এমন কি যুদ্ধ আছে বা এমন কি মিটিং এর প্রয়োজনীয়তা দেখা গেল, ঠিক যেখানে বিমান বাহিনীর কর্তাকে পাঠাতে হলো চীনের সঙ্গে মিটিং করার জন্য। কারণ বিমান বাহিনী সামরিক বাহিনীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেখানে চীনের বিমান বাহিনী এমন কি সাহায্য তারা করবেন বাংলাদেশকে, অন্তত যাতে বাংলাদেশের সামরিক শক্তি এক নিমেষে অনেকটা বেড়ে যায়। আসল কথা হলো তারা চীনকে ম্যানেজ করতে গেছিলেন সেবার, কারণ বাংলাদেশ বুঝেছে তাদের ডাকে কার্যত ভারত কিন্তু পাত্তাও দিচ্ছেন না। তাই চীনকে যদি একটু ম্যানেজ করা যায়, তাহলে হয়তো এ মাসে অনুষ্ঠিত হওয়া আসিয়ানের যে সভা, তার সপক্ষে চীন বাংলাদেশের হয়ে সওয়াল করবে এবং আসিয়ানের সদস্য সংখ্যা পরবর্তীকালে বেড়ে যেতে পারে। কিন্তু আলটিমেটলি দেখা গেল বাংলাদেশের এই সভার পর, এই চীনের সঙ্গে মিটিং এর পর, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নিজের কন্ট্রোলে পুরো বিষয়টা নিয়ে নেওয়ার চেষ্টা করলেন এবং তারা চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একটি মিটিং করলেন। ব্রিক্সের সভায় সিদ্ধান্ত হয়েছিল লাদাখ নামক যে জায়গায় ভারত এবং চীনের নিজেদের সেনাবাহিনী একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছিল 2020 সালে, সেই পুরো বিষয়টা ঠান্ডা করার দিকে যেতে হবে। কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত এবং চীন যদি নিজেদের প্রভাব বিস্তার করতে চায়, তাহলে জো বাইডেনের আমেরিকার যে আধিপত্য, তা কিন্তু থামাতে হবে। যদিও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে আসার পর ভারতবর্ষ কিন্তু পুরো বিষয়টায় অ্যাডভান্টেজে চলে আসে। কারণ এই মুহূর্তে গোটা বিশ্বে ভারতের যদি অপোনেন্ট দেখেন, তাহলে দেখবেন চীন, রাশিয়া এবং আমেরিকা, এই তিনজনই কিন্তু এখন ভারতবর্ষের অন্যতম প্রিয় বন্ধু। এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই তিন দেশের সঙ্গেই ভারতবর্ষের সম্পর্ক কিন্তু আগের থেকে অনেক গুণ ভালো। মোহাম্মদ ইউনূস এসব জেনেও তার বিমান বাহিনী সর্বময় কর্তাকে চীনে পাঠালেন, কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পাল্টা তার মিশনে চীনের সঙ্গে কালকে মিটিং করলেন এবং ঠিক হলো লাদাখের চুক্তির পর লাদাখের এই পরিস্থিতিকে শান্ত করার দিকে তারা দুই দেশই নিবিড় যোগাযোগভাবে কাজ করবে, ভালো কাজ করবে। ভবিষ্যতে যেন আর উত্তপ্ত করা যাবে না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো। পাশাপাশি আসিয়ানের এই মিটিং নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা হলো, যা একাধিক আন্তর্জাতিক স্তরের মিডিয়া কিন্তু প্রকাশ করেছে। যদিও বাংলাদেশের মিডিয়া সার্ক কিংবা আসিয়ান কোনো কিছু নিয়ে গভীর তথ্য আপনাদের সামনে প্রকাশ করে না। হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের যে কথোপকথন আমাদের সামনে এসেছে, তারপরে হাসিনাকে চটিয়ে ভারত এবং চীন কোনোভাবেই যে বর্তমান বাংলাদেশকে আসিয়ানের সদস্য করবে, এই সম্ভাবনা নেই। আসিয়ানের মিটিং এবার হচ্ছে 20 নভেম্বর লাওসে। সেখানে চীনের যে প্রতিরক্ষা মন্ত্রী, সে ডং জুন উপস্থিত থাকবেন। ভারত থেকেও নিশ্চিতভাবে জয়শঙ্কর কিংবা রাজনাথ সিং বা অজিত দোভাল পার্টিসিপেট করবেন। আর সেখানে বাংলাদেশ বিতর্ক যখন সামনে আসবে, তখন কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশ বাংলাদেশকে ওপেন মিটিংয়ে সমর্থন করে আসিয়ানের সদস্য করবেন, এই সম্ভাবনা আজকের দিন অবধি নেই। কারণ বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, কোনো নির্বাচিত সংবিধান নেই এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক স্তরে যে ইমেজ, তা কিন্তু কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ফলে নিশ্চিতভাবেই বলা যায় এই মিটিংয়ে বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ যেভাবে চীনের সঙ্গে মিটিং করে একটা পাল্টা দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ানের সদস্য হয়ে, সেই স্বপ্ন আদতে কিন্তু বাস্তব হবে না। পাল্টা কালকে নাহিদ কিছু কথা বলেছেন, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। কেন নাহিদ এই কথাগুলো বললেন? দেখুন, মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন তার বিদায় ঘণ্টা কিন্তু বেজে গেছে। তিনি বুঝতে পেরেছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না করে তিনি আলটিমেটলি অনেক ক্ষতি করে ফেলছেন বাংলাদেশে। তিনি সার্কের মিটিংকে কমপ্লিট করতে পারলেন না। যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকতো, তাহলে তিনি সার্কের মিটিং করতে পারতেন। আসিয়ানের সদস্য হওয়ার চেষ্টা করলেন, কিন্তু চীনের সাথে ভারতের বর্তমান যে সম্পর্ক, তাতে কিন্তু আসিয়ানের সদস্য হওয়াও কার্যত হচ্ছে না। মালদ্বীপ, মালয়েশিয়া কেউ প্রকাশ্যে বর্তমান সময়ে বাংলাদেশকে সমর্থন করবে না।
পাকিস্তানের তো করার সম্ভাবনাই নেই, কারণ পাকিস্তান কার্যত আমেরিকার হুঁশিয়ারির মধ্যে পড়েছে নতুন করে। ফলে সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস এখন উপদেষ্টাদের এগিয়ে দিচ্ছেন। নাহিদ যে কিনা ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তাগুলো বলেছেন, হঠাৎ করে তারা বলতে শুরু করেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে, মিথ্যাচার বন্ধ করে ভারত বাংলাদেশ সম্পর্কে উন্নয়নের আলোচনা হওয়া প্রয়োজন। কেন ভাই, হঠাৎ করে তোমাদের কেন ভারতবর্ষের সঙ্গে উন্নয়নের আলোচনা করা প্রয়োজন মনে হচ্ছে? তোমরাও কি বুঝতে পেরেছো ভারত ছাড়া তোমাদের কোনো গতি নাই? দুদিন আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন মিডিয়ায়, ভারতবর্ষ নাকি বাংলাদেশকে কয়েক টন চাল পাঠাচ্ছে। এবার ভাবুন, কিছুদিন আগে ইলিশ মাছকে বয়কট করে বাংলাদেশ যে ফাটকা রাজনীতি করেছিল, তার পাল্টা হিসাবে ভারতবর্ষের রাজনীতিটা, ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক চালছে, অর্থাৎ শত্রুকে মিত্র করার দিকে এগোচ্ছে। আমি জানি না এটা ঠিক না ভুল, তা তো সময় বলবে, কিন্তু ভারতবর্ষ কিন্তু এত কিছুর পরেও ডিম সরবরাহ করেছে, পেঁয়াজ পাঠিয়েছে, লঙ্কা পাঠিয়েছে। এবার কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে বিপুল পরিমাণ চাল পাঠাচ্ছে, তাও আবার অনেকটা কম দরে। অর্থাৎ শেখ হাসিনার করে যাওয়া একাধিক চুক্তির সুফল কিন্তু আজও বাংলাদেশ পেয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে এগুলো জানেন? সাংবাদিক সম্মেলন করে এরা স্বীকার কি করবেন যে ভারতবর্ষ যদি চাল না পাঠায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত শোচনীয় জায়গায় পৌঁছে যাবে? স্বীকার করবেন যদি ডিম ভারতবর্ষ কালকে বন্ধ করে দেয়, দুধ যদি বন্ধ করে দেয়, পেঁয়াজ যদি বন্ধ করে দেয়, লঙ্কা যদি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের বর্তমান মূল্যবৃদ্ধির সময় কার্যত দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে বাংলাদেশকে সরকার? পারবেন না বলতে। তারা ভারত বিরোধী কথাবার্তা যেভাবে বলেন, ভারতের এই অবদানকে তারা স্বীকার করেন না, কিন্তু প্রত্যেকটা চুক্তি কিন্তু নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনা করে গেছিলেন, যার ফলে আজও বাংলাদেশ বেঁচে আছেন। আমি তার জন্যই বলি, এই ভিডিও পারলে আপনারা শেয়ার করবেন, যেন অরিজিনাল কথাগুলো আপনাদের সকলের কাছে পৌঁছায়, অরিজিনাল তথ্য যেন আপনারা জানতে পারেন। আমি আন্তর্জাতিক স্তরে প্রকাশিত বিভিন্ন মিডিয়া রিপোর্ট আপনাদের সামনে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তুলে ধরি, যেন এই বিষয়ে কোনো বিশ্বাসযোগ্যতার কোনো প্রশ্ন না থাকে। আপনারা সরকারের ওয়েবসাইটও দেখতে পারবেন। নাহিদ কালকে বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। তারা কি ভয় পাচ্ছেন যদি ভারতবর্ষ কোনো ড্রাস্টিক মুভমেন্ট করেন? যেভাবে সনাতনী সংখ্যালঘুদের উপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে, যদি ভারতবর্ষ কোনো 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 কড়া অ্যাকশন নেয় আমেরিকাকে সঙ্গে নিয়ে, তারা কি ভয় পেতে শুরু করেছেন? নাকি যেভাবে স্বাস্থ্য বিমার মানে সাহায্য দেওয়া হবে এই আহতদের, এই কথা দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেননি, যেভাবে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের আসল চরিত্র এক্সপোজড হয়ে গেছে, ঠিক তারপরে আপনারা সরকার পতনের ভয় পাচ্ছেন? আপনারা ভয় পান বা না পান, সরকার তো পতন হবেই। শেখ হাসিনা বাংলাদেশের মসনদে আসবে, সে 100% কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে বিভিন্ন ইকুয়েশনে। সমস্যা হলো কবে আসবেন, কিভাবে আসবেন, এইগুলোর উপর মানে নির্ভর করছে বাকি একাধিক প্রশ্নের উত্তর। কিন্তু নিশ্চিতভাবে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যেরকম ভাবে ইমেজ নতুন করে শেখ হাসিনার বিভিন্ন টুইট বা বার্তার ফলে সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু বলাই চলে বাংলাদেশের এই ইউনূস সরকার আলটিমেটলি দিনের শেষে অসহায়, বন্ধুহীনতায় ভুগছে। আমেরিকার পর চীন, চীনের পর ভারত, কোনো প্রভাবশালী দেশ যদি বাংলাদেশের পাশে না থাকে, তাহলে বাংলাদেশ বর্তমানে কিভাবে চলবে সেটাই একটা বড় প্রশ্ন। আর বাকি রইল রাশিয়ার কথা। কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সাথে পুতিনের যে সম্পর্ক, যে ভাইরাল ভিডিও আমাদের সামনে এসছে, তাতে রাশিয়া যে উঠে পড়ে বাংলাদেশকে সাহায্য করবে, এ কথা আপনারা স্বপ্নেতেও ভাববেন না। তবে আন্তর্জাতিক এই ইকুয়েশনগুলো কোন দিকে যায় ভবিষ্যতে, সে বিষয়ে কিন্তু আমাদের মতো রাজনীতির ছাত্রদের কড়া নজরে থাকবে। আমি শুধু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, কমেন্টে জানাবেন আপনাদের মত। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। আমি চাই আপনারা তথ্য নির্ভর ভিডিও দেখুন। ফাটকাবাজির ভিডিও হয়তো আপনাকে সাময়িক আনন্দ দেবে, কিন্তু তথ্য যদি আপনারা জানেন, তাহলে আপনারা লং রেঞ্জে এই জিও পলিটিক্যাল সিনারিওটা কল্পনা করতে পারবেন, যা আলটিমেটলি যেগুলো আপনারা জানেন না, সেগুলো জানলে আপনারা অনেক বেশি সমৃদ্ধ হবেন। এটাই আমার আশা, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ধন্যবাদ।